জয় হিন্দ। তোমাদের সকলকে স্বাগত জানাই ইন্সপিরেশন একাডেমি তারকেশ্বরের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে বিজ্ঞানের একটি নতুন অধ্যায়, ইউনিট এবং তার মেজারমেন্ট। আমি এই অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন এবং তার সঙ্গে তার উত্তর তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। চলো বেশি দেরি না করে প্রথম প্রশ্নের সাথে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আমাদের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, ভৌত রাশিটি চিহ্নিত করো। এখানে ভৌত রাশি কোনটি? এখানে ভৌত রাশি কোনটি? অপশান আছে জল, ঘর, তেল এবং উচ্চতা। আগে জানতে হবে ভৌত রাশি কাদেরকে বলে। ভৌত রাশি না, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। এখানকার মধ্যে পরিমাপযোগ্য রাশি কোনটি? জল নয়। জল পরিমাপ করি আমরা কি? জলের আয়তনটা করি। তাহলে যদি এখানে আয়তন থাকতো তাহলে সেটা বলতাম। সেই জন্য জলটা হবে না, এটাও হবে না। ঠিক আছে। ঘর, এটাও হবে না, পরিমাপযোগ্য নয়। তেলটাও পরিমাপযোগ্য নয়। উচ্চতা, এটি হলো একটি পরিমাপযোগ্য রাশি। ঠিক আছে, এই উচ্চতাটি হলো একটি পরিমাপযোগ্য রাশি। তাই এখানে ভৌত রাশি হবে উচ্চতা। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন, ভেক্টর রাশিটি চিহ্নিত করো। ভেক্টর রাশি দুইটো প্রকার হয়। ঠিক আছে, একটি স্কেলার রাশি, একটু আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে না, যা যে সকল রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে, মানও থাকবে তার অভিমুখও থাকবে, তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। এখানে এতগুলো রয়েছে অপশান: সময়, কার্য, তাপ, কৌণিক ভরবেগ। এদের মধ্যে কেবলমাত্র মান এবং অভিমুখ দুটোই আছে এই কৌণিক ভরবেগের। সময়ের কেবলমাত্র মান হয়, এর কোনো অভিমুখ হয় না, তাই এটি হবে না। কার্যেরও কেবল মান হয়, কোনো অভিমুখ হবে না, তাই এটাও হবে না। আর তাপেরও শুধুমাত্র মান হয়, কোনো অভিমুখ হয় না। ঠিক আছে, সেই জন্য এই অপরের তিনটে অপশন বাদ যাবে, কেবলমাত্র হবে কৌণিক ভরবেগ। পরবর্তী প্রশ্ন, স্কেলার রাশিটি চিহ্নিত করো। বল, ত্বরণ, সরণ এবং কার্যের মধ্য থেকে। স্কেলার রাশি কাকে বলে না, কেবল মান আছে, যে সকল ভৌত রাশির কেবল মান আছে। ঠিক আছে, কোনো অভিমুখ নেই, কোনো অভিমুখ নেই, সেই সকল রাশিগুলোকে আমরা বলবো স্কেলার রাশি। এখানে কেবলমাত্র কোনটি হবে? কার্য। কার্যের কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। ঠিক আছে। এখানে দেখো, যদি অপশান আমরা বলটা দেখতে চাই, বল সমান কি জানি? এফ সমান এম এ। ঠিক আছে, এটা এম তো থেকে যাচ্ছে। এই ত্বরণের একটা নির্দিষ্ট দিক থাকে। ঠিক আছে, সেই জন্য এটার মান অভিমুখ আছে, সেই জন্য এটাও হবে না। আর ত্বরণ তো নিজেরই কোন দিকে রয়েছে বললাম। আর সরণ কি হয়? একটা নির্দিষ্ট দিকে বস্তু সরে যাওয়া, সেটাই তো সরণ। তাহলে এখান থেকে এই তিনটে অপশান হবে না, কেবলমাত্র উত্তরটি হবে কার্য। পরবর্তী প্রশ্ন, ভেক্টর রাশির যোগ বা বিয়োগ সাধারণ নিয়মে করা যায় না কেন? ভেক্টর রাশি আমরা কাকে বলেছি না, যে সকল রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে, মান এবং অভিমুখ দুটোই থাকে। ঠিক আছে, ধরো একটা নর্মালি যখন স্কেলার রাশির আমরা যোগ করি, সেখানে শুধুমাত্র মান আছে। ধরো একটা মান রয়েছে 5 আর একটা মান রয়েছে 5, এগুলোকে আমরা সাধারণ যোগের নিয়মে যোগ করে দিতে পারছি। কিন্তু এই অভিমুখ থাকার জন্য আমরা কি ভেক্টর রাশির কোনো রকম সাধারণ নিয়মে যোগ বা বিয়োগ করতে পারবো না। কিসের জন্য? তাহলে এই অভিমুখ থাকার জন্য। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন, ভর মাপার যন্ত্রের নাম কি? ভর মাপার যন্ত্রের নাম হচ্ছে সাধারণ তুলা। সাধারণ তুলা যন্ত্রে ভর মাপা হয়, ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রে, সাধারণ তুলাতে। আর হচ্ছে স্প্রিং তুলাতে কি মাপা হয়? স্প্রিং তুলাতে মাপা হয় ভার। ভর আর ভারের মধ্যে পার্থক্য কি না, হচ্ছে এই ভারটা কি হয়
এই ভরটা থাকে, তার সঙ্গে ত্বরণ থাকে। ঠিক আছে, ভর আর ত্বরণের গুণফল হচ্ছে ভার। ঠিক আছে, ডব্লিউ সমান এম জি। জিটা হচ্ছে তার ত্বরণ। ঠিক আছে, এই জিটা হচ্ছে ত্বরণ, আর এই বস্তুটা এর ভর হচ্ছে এম। ঠিক আছে, আর এটা হচ্ছে ভার। তাহলে দেখো এখানে সম্পর্কটা বোঝা গেল, ভর আর ভারের সম্পর্ক। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হবে ভার, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হবে ভর। আর ম্যানোমিটারের সাহায্যে তো কি মাপা হয় সেটা তোমরা সকলেই জানো। কি মাপা হয় এই ভর, ম্যানোমিটারের মাধ্যমে, ম্যানোমিটারের মাধ্যমে কি মাপা হয় না, চাপ মাপা হয় কি তরলের, তরল বা গ্যাসের, তরলের চাপ মাপা হয়। ঠিক আছে, আর থার্মোমিটারের মাধ্যমে তো জানো যে টেম্পারেচার। দেখো এখান থেকে কতগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, দেখো 4টে প্রশ্ন। একটা ভর মাপা যন্ত্র হলো, তার সঙ্গে আরও যে 3টে অপশান রয়েছে দেখো, 3টের জন্য 3টেই বলে দিলাম যে কী কী মাপা হয়। তাহলে এখান থেকে দেখো টোটাল 4টে প্রশ্ন বেরিয়ে আসছে। ঠিক আছে, দেখো এর পরবর্তী প্রশ্ন, বস্তুর ভর যত বেশি হয় বস্তুর ওজন তত কি হবে। আমরা ওজন মানে কি, ওজন মানে হচ্ছে ভার। একটু এর আগের প্রশ্নটি আমরা দেখলাম যে ভার সমান কি হয়, এম ইন্টু জি হয়। এখানে বলেছে যে এই এমটাকে বাড়ানো হবে, এই ভরটাকে যদি বাড়িয়ে দেওয়া হয়, ধরো এই সংখ্যাটা যদি বাড়তে থাকে তাহলে কি হবে, এই ভার, এর যে টোটাল পরিমাণটা সেটাও কি হবে, বাড়বে। তাহলে কি হবে না, যদি ভরকে বৃদ্ধি করা হয় তখন কি হবে, বস্তুর ওজনটাও বাড়তে থাকবে। বোঝা গেছে, ডব্লু সমান এমজি। এখান থেকে এই এমটাকে আমরা বাড়াচ্ছি, তাহলে কি হবে, এই ডব্লুটাও কি হবে, বাড়বে। জিটা তো ফিক্সড। দেখো পরবর্তী প্রশ্ন, বলের মাত্রা। দেখো বলের মাত্রা, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে বলের মাত্রা। দেখো এইসব যে কোনো এই যে ভৌত রাশি, এগুলো তো এক একটা ভৌত রাশি, এই সকল ভৌত রাশির মাত্রা নির্ণয়ের জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি ভৌত সমীকরণের। ভৌত সমীকরণ বলতে দেখো, আমরা বল কাকে বলে, বল, ঠিক আছে, বল সমান কি হয়, ভর ইন্টু ত্বরণ, তাই তো। কেন আমরা জানি এফ সমান কি, এম এ, এফটা হচ্ছে বল, ভর, ত্বরণ। ঠিক আছে, এবার দেখো এই যে ভৌত রাশিটা আমরা পেলাম, মানে এই যে ভৌত রাশিটার দেখো একটা সমীকরণ পেয়ে গেলাম আমরা, যে ভর ইন্টু ত্বরণ, মানে ভর আর ত্বরণের গুণফলটাই হচ্ছে বল। তাহলে ভর সমান কি, ভর হচ্ছে মাস, এম মাত্রা নির্ণয়ের জন্য আমরা জানি ভরের জন্য এম আসে, আর ত্বরণের জন্য কি আসে, ত্বরণ। ত্বরণটা কি, ত্বরণটা হচ্ছে বেগ বৃদ্ধির হার সময়ের সাপেক্ষে, তাই তো, বেগ বৃদ্ধির হার সেটা কি, সময়ের সাপেক্ষে। দেখো আবার এই বেগটাকে আমরা কি জানি না, দূরত্ব বা সরণ সময়ের সাপেক্ষে। তাহলে দেখো বেগটা কি হয়ে গেল, সরণ বাই সময়, তার নিচে আর একটা সময়। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এম ইন্টু সরণ একটা, সরণ বাই সময় ইন্টু ওয়ান বাই সময়। দেখো এবার এটাকে যখন আমরা মাত্রাতে প্রকাশ করবো, তাহলে এম ইন্টু সরণের জন্য কি জানি, সরণ মানে কি দূরত্ব, দূরত্ব মানে কি লেন্থ, তার নিচে টি ইন্টু ওয়ান বাই টি। তাহলে এখান থেকে কি হয়ে গেল, এম এল উপরে থাকছে, নিচে টি স্কোয়ার। ঠিক আছে, এই টিটাকে যখন এবার উপরে তুলে দেবো তখন কি যাবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, দেখো তাহলে কি হলো এখানে, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। অপশন কোনটি, অপশন সি। ঠিক আছে, বোঝা গেল কিভাবে বের করতে হয়, না যে কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয়ের জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন কি, একটা ভৌত সমীকরণের। এই ভৌত সমীকরণটা জানা থাকলে তাহলে আমরা তার মাত্রাটাকে আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দেখো একটি পেরেকে যতটা লোহা আছে তার পরিমাণটাই হলো কি, ওজন, আয়তন, ভর, না ঘনত্ব। ঠিক আছে, দেখো যে পরিমাণ লোহাটা আছে, ধরো একটা পেরেক আছে এরকম, যে এরকম একটা পেরেক রয়েছে,
এই পেরেকটাতে যে পরিমাণ লোহাটা রয়েছে সেটাতে কি হয়, আমরা কি এই দেখো একটা পেরেক যখন ওজন করি আমরা কি সাধারণ তুলাতে মাপি, সাধারণ তুলাতে আমরা কি মাপি, তার ভর মাপি, তাই তো। তার মানে যে পরিমাণ লোহাটা রয়েছে সেটা কি, ওই পেরেকটার ভর। এই ভরটার সঙ্গে যদি আমরা তার ত্বরণটা গুণ করে দিই, এখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে তো যে কোনো জিনিসের ওপর, সেই জন্য যখন ত্বরণটা গুণ করে দেবো তখন সেটা তার ভার মাপতাম, তখন সেটাকে আমরা মাপতাম স্প্রিং তুলা যন্ত্রে। কিন্তু দেখো এখানেতে আমরা যেহেতু শুধুমাত্র ভরটা দেখছি, মানে যত পরিমাণ লোহা আছে সেটাই হচ্ছে তার ভর, ঠিক আছে। ঘনত্ব সেটা আলাদা, ডেনসিটি, ঠিক আছে। আয়তন সেটা আলাদা, ওজন সেটাও আলাদা, ওই যে ওজনটাই হচ্ছে ভার, ঠিক আছে। এটার মধ্যে জিটা গুণ করা আছে, কিন্তু এখানে জি নেই, ঠিক আছে। এই সঠিক উত্তরটা হবে ভর। পরবর্তী প্রশ্ন দেখো, হীরকের ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়। সাধারণত ভর মাপার জন্য কি সাধারণ তুলা যন্ত্রে কি ব্যবহার করা হয়, গ্রাম এইসব ব্যবহার করে থাকি আমরা, ঠিক আছে। কিন্তু দেখো এখানেতে হীরকের ক্ষেত্রে কি ইউজ করা হয়, ক্যারাট। এটা একটা পদ্ধতি যেটা হচ্ছে ভর মাপা যায় যে কোনো জুয়েলারির ক্ষেত্রে, বিশেষ করে হীরকের ক্ষেত্রে, ঠিক আছে। হীরকের ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্যারাট। যে তিনটি মূল একক দ্বারা গঠিত লব্ধ এককের উদাহরণ দাও। তিনটি মূল একক দ্বারা গঠিত লব্ধ এককের উদাহরণ দাও। অপশান কি কি না, ভরবেগ, বেগ, চাপ, ত্বরণ। দেখো একক হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে প্রাথমিক বা মূল একক, আর একটা হচ্ছে লব্ধ একক, ঠিক আছে। এই মূল একক দ্বারা গঠিত হয় এই লব্ধ একক। যেমন ধরো মূল একক একটা হচ্ছে সেন্টিমিটার, কিন্তু যখন হচ্ছে ধরো ক্ষেত্রফল নির্ণয় করি আমরা কি করি, সেন্টিমিটার স্কোয়ার। দেখো এখানে দুটো সেন্টিমিটারের গুণফল, ঠিক আছে। দেখো এই মূল একক দিয়ে গঠিত হয় কি, লব্ধ একক, ঠিক আছে। তাহলে এককের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মূল একক আর একটা হচ্ছে লব্ধ একক। এইখানকার মধ্যে বলেছে যে তিনটে এরকম মূল একক দিয়ে গঠিত একটি লব্ধ এককের নাম হবে। এখানে কি আছে, চাপ। চাপ কি, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফলটা কি, লেন্থ স্কোয়ার, আর উপরে বল আছে, তাহলে কি তিনটি মূল একক দ্বারা গঠিত লব্ধ এককের উদাহরণ হচ্ছে চাপ। দেখো পরবর্তী প্রশ্ন, স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক। এই স্টেরেডিয়ান, তারপর হচ্ছে রেডিয়ান, এইগুলো হচ্ছে কোণের একক, ঠিক আছে। এগুলো হচ্ছে কোণের একক, এক ধরনের কোণের একক। যখন শুধু রেডিয়ান থাকবে, রেডিয়ান, সেটা হচ্ছে শুধুমাত্র কোণের একক। আর যখন স্টেরেডিয়ান থাকবে সেটা হচ্ছে ঘন কোণের একক, ঘন কোণের একক। তাহলে কোনটা স্টেরেডিয়ান কিসের একক না, ঘন কোণের একক, ঠিক আছে। দেখো বৃত্তের কী কী রয়েছে, দেখুন কোণ রয়েছে, এটা তাহলে কী হতো, এটা হচ্ছে রেডিয়ান হতো, রেডিয়ান। বৃত্তচাপ সেটা আলাদা, সেন্টিমিটারে প্রকাশ করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে পরিধি, সেটাও তার হচ্ছে যে কোনো নর্মাল এককে প্রকাশ করা যায়, কিন্তু এই কোণ আর ঘন কোণের ক্ষেত্রে এককগুলো হয় একটা হচ্ছে রেডিয়ান এবং একটা হচ্ছে স্টেরেডিয়ান। পরবর্তী প্রশ্ন, এক ফার্মি সমান কত সেন্টিমিটার। এক ফার্মি সমান কত সেন্টিমিটার, 10^10 সেন্টিমিটার, 10^-13 সেন্টিমিটার, 10^13 সেন্টিমিটার, 10^15 সেন্টিমিটার। এই ফার্মি, ঠিক আছে, ফার্মি, তারপর হচ্ছে অ্যাংস্ট্রং, এইগুলো হচ্ছে দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক। সেই জন্য যখন এখান থেকে সেন্টিমিটারে ট্রান্সফার করতে বলবে তখন হচ্ছে এই মাইনাস থাকবে, উপরে মাইনাস টার্ম। এক ফার্মি সমান, এক ফার্মি সমান 10^-30 সেন্টিমিটার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন,
নিউটন সেকেন্ড যে রাশিটির একক সেটি হলো, এই নিউটন সেকেন্ড যেভাবে এখানে লেখা রয়েছে এটার মানেই হচ্ছে নিউটন সেকেন্ড। ঠিক আছে, এই নিউটন সেকেন্ড যে রাশিটির একক হলো সেটি কি? নিউটন। ঠিক আছে, নিউটন কিসের হয়? বলের একক হয়। তার নিচে সময় থাকে, সময় আছে। ঠিক আছে, এই বলটাকে কি হয়? বলটাকে আমরা আবার কি লিখতে পারি? এম এ ভর ইন্টু ত্বরণ বাই সময়। দেখো এটা হচ্ছে তার ভৌত রাশিটা হলো। ঠিক আছে, এবার এখানে দেখো নিউটন রয়েছে, নিউটন পার সেকেন্ড। এটাকে আমরা কিভাবে লিখব? যদি আমরা দেখো এটার একক হচ্ছে ভরবেগ, যে রাশিটির একক সেটা হচ্ছে ভরবেগ। এটাকে এবার আমরা হচ্ছে দেখব কিভাবে পাচ্ছি। সরি, এখানে একটা লেখাটা হয়েছে, দাঁড়াও। এখানে কি রয়েছে যে নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড আছে। ঠিক আছে, এই নিউটন কিসের একক হয়? বলের একক হয়। তার সঙ্গে কি রয়েছে? সময় আছে। দেখো বল সমান কি জানি আমরা? এফ সমান এম এ, তাহলে কি ভর ইন্টু ত্বরণ ইন্টু সময়। দেখো এখান থেকে আবার কি ভর আমরা পেয়ে গেলাম, ইন্টু ত্বরণ সমান কি জানি আমরা? বেগের পরিবর্তন বাই সময়। ঠিক আছে, ইন্টু সময়। সময় সময় কেটে গেল, তাহলে কি হলো? ভর ইন্টু বেগ, ভরবেগ। দেখো ভরবেগের যে একক এই নিউটন সেকেন্ড হয়, সেটা প্রমাণটা হয়ে গেল এখানে। দেখো বোঝা গেছে নিশ্চয়ই সবার? পরবর্তী প্রশ্ন, মান ও অভিমুখ থাকা সত্ত্বেও ভেক্টর রাশি নয় এমন একটি উদাহরণ হলো কোনটি? বেগ, ত্বরণ, ভরবেগ, তড়িৎ প্রবাহ। কোনটি? দেখো এখানে বেগ কি হয়? বেগ সরণ বাই সময়। ত্বরণ কি হয়? বেগের পরিবর্তন বাই সময়। ভরবেগ কি হয়? ভর ইন্টু বেগ। ঠিক আছে, মান অভিমুখ সবই রয়েছে। এইগুলোর হচ্ছে কোনো রকম ভেক্টর রাশির যা নিয়ম সেইগুলোকে ফলো করে, কিন্তু এই তড়িৎ প্রবাহ, ঠিক আছে, এই তড়িৎ প্রবাহের দিক থাকলেও মান থাকলেও এটি কোনো ভেক্টর রাশি নয়। ঠিক আছে, এই তড়িৎ প্রবাহকে আমরা কি দিয়ে ডিনোট করি? এই আই দিয়ে আমরা প্রকাশ করি তড়িৎ প্রবাহকে। ঠিক আছে, এই তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও এটি একটি কোনো ভেক্টর রাশি নয়। নেক্সট, আলোক দীপ্তির একক হলো কি? কেলভিন, ক্যান্ডেলা, রেডিয়ান, অ্যাম্পিয়ার। এটি কেলভিন কিসের একক? তাপ মাপার জন্য। রেডিয়ান কিসের? একটু আগে আমি বললাম যে কোণ। ঠিক আছে, কোণ মাপার। অ্যাম্পিয়ার কি? তড়িৎ, তড়িতের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তারপরে রইল কি? ক্যান্ডেলা। এই ক্যান্ডেলার মাধ্যমে কি মাপা হয়? আলোক দীপ্তি। আলোক দীপ্তি। ঠিক আছে, দেখো এখান থেকেও চারটে প্রশ্ন। একটা প্রশ্ন রয়েছে, তার সঙ্গে যে অপশনগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা বলে দেওয়া হলো, তাহলে এখান থেকে দেখো আরও চারটে প্রশ্ন বেরিয়ে আসছে। এরপর হচ্ছে কার্যের মাত্রা হলো কি বলেছি? মাত্রা নির্ণয়ের জন্য সর্বপ্রথম কিসের প্রয়োজন? ভৌত সমীকরণ। তাহলে আমরা লিখে নেব কার্য সমান কি আমরা জানি? কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটার সরণ ঘটানো হয় সেটা কি বলা হয়? কার্য। আমরা সংজ্ঞা অনুযায়ী সেটাই তো জানি, সেই জন্য আমরা দেখো ভৌত সমীকরণে সেটাই লিখেছি যে বল ইন্টু সরণ। এবার এই বল সমান কি আমরা জানি? বল সমান, বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ।
ইন্টু সরণ, ঠিক আছে। দেখো ভরের জন্য এম, ত্বরণ আমরা কি জানি, ত্বরণ হচ্ছে না বেগের পরিবর্তন বাই সময়, তাই তো। আর ত্বরণের মাত্রা কি হয়, ধরো আমরা লিখেই করছি, বেগের পরিবর্তন বাই সময় ইন্টু তার সঙ্গে থাকছে সরণ। তাহলে কি এম বেগের পরিবর্তন, বেগ সমান কি সরণ বাই সময়, সরণ মানে কি এল বাই টি, তাই তো। তার সঙ্গে ইন্টু সময় মানে কি 1/t, তার সঙ্গে আর একটা সরণ থাকছে, সরণ কি লেন্থ। তাহলে হিসাব মতো কি হলো দেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস, নিচে দুটো দুই উপরে চলে গেল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। অপশান সি কারেক্ট অ্যান্সার। শুধুমাত্র এই ভৌত সমীকরণ জানলে আমরা ভুলে যাওয়া যে কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করতে পারবো। ধরো পরীক্ষা হলে দেখো এই যে এতগুলো সেম টাইপের দিয়েছে, অপশানগুলো দেখো প্রায় সিমিলার টাইপ, কিন্তু কোনটা হবে কি করে বের করব না, যদি এই ভৌত সমীকরণ আমাদের মনে থাকে তাহলে আমরা বের করে নিতে পারবো। পরীক্ষা হলে হয়তো ধরো 100টা কোশ্চেন রয়েছে, সেখানে হয়তো তুমি হয়তো করে দিতে পারলে টাইমের মধ্যে 80টা হয়ে গেল, ঠিক আছে, 80টা হয়ে গেছে, এখনো সময় আছে, অথচ দেখছো যে তুমি অন্য কিছু জিনিস করতে পারছো না। হ্যাঁ জানি এইগুলো মুখস্থ থাকলে সব থেকে তার সুবিধা হবে করে দেওয়ার জন্য, কিন্তু যদি মুখস্থ না থাকে তখন কিভাবে করবে, সময় আছে তোমার হাতে, অথচ যদি এটা করে দিতে পারো ক্যালকুলেশন করে তাহলে তুমি পেয়ে যাবে 2 নাম্বার, ঠিক আছে। তাহলে তুমি কি করবে, যদি ভৌত রাশিটা তোমার মনে থাকে তাহলে তুমি সেখান থেকে বের করে নিতে পারবে খুবই সহজে, সময় ছিল 2 নাম্বার এক্সট্রা পেয়েও গেলে, ঠিক আছে। তাহলে এই ভৌত সমীকরণটা মনে রাখার সুবিধা আছে অনেক। পরবর্তী প্রশ্ন, এম এল টি টু দি পাওয়ার -3 কিসের মাত্রা, এম এল টু দি পাওয়ার -3 এটি কিসের মাত্রা। দেখো এটাকে কিভাবে বের করব আমরা, দেখো এম যেমন রয়েছে রয়ে গেল, যেহেতু এল টি টু দি পা এল এল টু দি পাওয়ার -3, তার মানে কি হিসেব মতো এলটার নিচে কিউব, তাই তো। এম কিসের একক হয়, ভরের, একক সরি বলছি, এম দিয়ে কাকে রিটার্ন করা হয় ভরকে, আর লিটার কিউব মানে লেন্থের কিউব, সরি লিটার কিউব না লেন্থের কিউব, এটা দিয়ে কি প্রকাশ করা হয় আয়তন, ভর বাই আয়তন সমানই আমরা কি জানি, ঘনত্ব, কোনো জিনিসের ঘনত্ব, রো ডেনসিটি, ডেনসিটি, কোনো জিনিসের ঘনত্ব কি হয় ভর বাই আয়তন, ভর বাই আয়তনটাই তো ঘনত্ব আমরা জানি, ঘনত্ব সমান কি হয়, ঘনত্ব সমান ভর বাই আয়তন। দেখো এই ভর বাই আয়তন মানে এম এল টু দি পাওয়ার এই যে -3 হলো নিচে, তার মানে কি এটা একটা ঘনত্বের একক হলো, ঠিক আছে। চাপের কি হয় ভৌত রাশি, বল বাই ক্ষেত্রফল হয়, এটা হচ্ছে চাপ। আর বল তো জানো ভর ইন্টু ত্বরণ, আয়তন তো জানো লিটার কিউব, সরি এল কিউব লেন্থের কিউব, ঠিক আছে। দেখো এখান থেকে তাহলে এম এল টু দি পাওয়ার -3 কিসের মাত্রা হলো না ঘনত্বের মাত্রা। পরবর্তী প্রশ্ন, শক্তির মাত্রা, শক্তির মাত্রা এবং কার্যের মাত্রা দুটোই সেম, কার্যের মাত্রা কি হয়েছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এর আগের প্রশ্ন, এর আগের প্রশ্নটা দেখো, কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এই শক্তির মাত্রাটাও হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটারও সেই ভৌত সমীকরণ আগেরটার মতো পুরো সেম। এবার এখানে একটা সমীকরণ দেওয়া রয়েছে অনেকগুলো, যে কোনটি সঠিক, রাশিটির পরিমাপ, কোনো রাশির পরিমাপ, পরিমাপ করছি সেটার জন্য আমাদের কিসের কিসের প্রয়োজন হয়, রাশির সাংখ্যমান এবং রাশির একক, এইগুলো কিভাবে থাকে, কোন সমীকরণে থাকে, বলছে রাশির পরিমাপ সমান কি রাশির সাংখ্যমান ডিভাইডেড বাই রাশির একক, নাকি রাশির পরিমাণ সমান রাশির সাংখ্যমান ইন্টু রাশির একক। ধরো কোনো রাশির পরিমাপ, ধরো একটা রাশি হচ্ছে ক্ষেত্রফল,
আমরা কিভাবে বলি ক্ষেত্রফল হচ্ছে 25, ধরো আমি বলছি 25 সেন্টিমিটার স্কোয়ার। এই দেখো এই 25টা হচ্ছে সাংখ্যমান রাশির, এটা হচ্ছে সাংখ্যমান, আর এইটা হচ্ছে রাশির একক। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? গুণ। তাহলে দেখো রাশির পরিমাপটা, ক্ষেত্রফলের পরিমাপটা কি না রাশির সাংখ্যমান ইন্টু রাশির একক। তাহলে কি হবে? অপশান বি। খুব সহজ প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে সাধারণ তুলাযন্ত্রের বাটখারাগুলির ভরের অনুপাত। এটা জেনে রাখবে, সাধারণ তুলাযন্ত্রের ভরের যে ভর থাকে সেখানে তার অনুপাতটা হচ্ছে 5:2:2:2:1। ঠিক আছে, এই অনুপাতে থাকে 5:2:1, এই রেশিওতে থাকে সাধারণ তুলাযন্ত্রের যে বাটখারাগুলো হয়। পরবর্তী প্রশ্ন, mL (T⁻⁻1) যে রাশির মাত্রা। তাহলে যদি আমাদের মুখস্থ থাকে খুবই ভালো, আমরা বলে দেবো, আর যদি মুখস্থ না থাকে আমরা কি করব, লিখে নেবো আগে mL(T⁻⁻1). তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি mL, তার নিচে টি, যেহেতু -1। দেখো ভর সবসময় আলাদাভাবে থাকে, তাই তো, তাহলে ভরটাকে আমরা আলাদা করে দিচ্ছি, আর L/T সেটাকে আলাদা করে দিচ্ছি। দেখো লেন্থ, লেন্থ মানে কি? দূরত্ব বাই সময়। দেখো দূরত্ব বাই সময়, এই দূরত্ব বাই সময় সেটাই কি? বেগ তো। তাহলে দেখো এটা হচ্ছে ভর, আর এই দূরত্ব বাই সময়টা কি? বেগ। তাহলে কি হয়ে গেল? mL(T⁻⁻1) এটি কিসের একক? ভরবেগের একক। দেখো খুব সহজে, শুধুমাত্র ভৌত রাশি, ভৌত সমীকরণ যদি আমরা জেনে থাকি, খুব সহজে আমরা এই জিনিসগুলোকে করতে পারবো। খুব সহজে, কোনো রকম প্রেশার নিতে হবে না। ঠিক আছে, যে এত mL(T⁻⁻2) কত রাশি হয়, কত ভৌত রাশি হয়, মানে গুলিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই যদি ভৌত সমীকরণটা মনে থাকে। ঠিক আছে, শক্তির কি হয়? একটু আগে আমরা করেছি mL²T⁻², শক্তিরও যা হয় কার্যেরও তাই হয়, mL²T⁻²। বল কি হয়? mL(T⁻², তাই তো। দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাশিটির একক লব্ধ একক? লব্ধ একক, দেখো লব্ধ একক বলতে না বলেছিলাম সেই যে যে প্রাথমিক একক নিয়ে গঠিত বা মূল একক নিয়ে গঠিত, তার এইভাবে কি লব্ধ একক। এখানে লব্ধ একক হচ্ছে ভরবেগ, মাস আছে আর বেগ আছে। বেগের মধ্যে কি কি আছে? এল আছে, টি আছে, দেখো তিনটে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি? ভরবেগ। সময়, টেম্পারেচার, সরি, সময় হচ্ছে টাইম, এটা হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, ভর, মাস, এগুলো হচ্ছে প্রত্যেকটা মূল একক, আর এইটাতে দেখো মূল একক নিয়ে গঠিত, এটা হচ্ছে সেই জন্য লব্ধ একক। পরবর্তী প্রশ্ন, ভর, ওজন ও আয়তনের মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভর, ওজন ও আয়তন এদের মধ্যে মান আর দিক আছে দুটোই। কার কার? ভর শুধু এম, শুধু মান আছে, কোনো দিক নেই, সেই জন্য ভর হবে না। আয়তন লেন্থেস কিউব, শুধু মান আছে, ঠিক আছে, কোনো দিক নেই আয়তনের। ওজনটার ক্ষেত্রে দেখো W=mg, জি কোন দিকে কাজ করে? এই জিটা, জিটা কি অভিকর্ষজ ত্বরণ, তো নিচের দিকে কাজ করে, তাহলে দিক আছে। তাহলে W=mg মানে ওজন, এই ওজনের দিক আছে, সেই জন্য এখানকার মধ্যে ওজনই হবে ভেক্টর রাশি, যার মান এবং দিক দুটোই আছে। পরবর্তী প্রশ্ন, যে মাত্রাহীন ভৌত রাশি কোনটি? কোনো ভৌত রাশির মাত্রা কখন থাকে না? যখন দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়। সমজাতীয় রাশির অনুপাত, ধরো বলেছে যে হচ্ছে ভর বাই ভর, ভর বাই ভর যখন হবে তখন কেটে যাবে। ঠিক আছে, সেই রকমই ধরো সেন্টিমিটার বাই সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে কী হচ্ছে? কেটে যাচ্ছে, সেখানে তার কোনো একক থাকছে না, একক নেই মানে মাত্রাও থাকছে না তার। এইরকমই হচ্ছে ঘনকোণ, ঘনকোণের
মাত্রা নেই। ঠিক আছে, ঘনকোণ হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত। এখানে দুটো সমজাতীয় রাশি কি কি থাকে, কি হয়, চাপ বাই ব্যাসার্ধ। চাপ বাই ব্যাসার্ধ দুটোর ক্ষেত্রেই ধরো যদি একক সেন্টিমিটার থাকে, এরও যদি সেন্টিমিটার থাকে, তাহলে এরও হচ্ছে উপরে যখন একক করা হবে তখন কি হবে, ধরো যেহেতু দৈর্ঘ্য দুটোই, তাহলে এরও এল, এরও এল, তাহলে দুটো কেটে যাচ্ছে লেন্থ, তাহলে কি হচ্ছে, মাত্রাহীন হয়ে যাচ্ছে। তাহলে দেখো দুটো যখন সমজাতীয় রাশির অনুপাত হবে তখন সেটা কি হয়ে যায়, মাত্রাহীন বা এককহীন হয়ে যায়। তাহলে এখানে কোনটা হলো, এই ঘনকোণ। পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন, যে একটি দ্বিমাত্রিক রাশির উদাহরণ দাও। মানে এমন একটি রাশি বলো যার মাত্রাতে স্কয়ার আছে। এখানে কার আছে, স্পষ্টতই দেখতে পাওয়া যাচ্ছে ক্ষেত্রফল কি হয়, লেন্থের স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটি হচ্ছে ত্রিমাত্রিক, লিটার কিউব। আর ভরের তো জানো এম, আর চাপের কি হয়, বল বাই কি হয় ক্ষেত্রফল, সেটা আলাদা, কেন সেখানে আরও অন্যান্য রাশি রয়েছে। শুধুমাত্র দ্বিমাত্রিক একটি রাশি হচ্ছে এই ক্ষেত্রফল। আজকের আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের যে ইন্সপিরেশন একাডেমি তারকেশ্বর, সেটির ঠিকানা হচ্ছে তারকেশ্বর পদ্মপুকুর মোড়। যদি কারো কোনো রকম কোয়ারি থাকে আমাদের ইন্সপিরেশন সম্বন্ধে, একাডেমি সম্বন্ধে, তাহলে তোমরা এই যে নাম্বারটি দেওয়া রয়েছে 9051162468, এই নাম্বারে ফোন করে তোমরা যে কোনো বিষয় জানতে পারো আমাদের অফলাইন অনলাইন যে কোনো ব্যাচের সম্বন্ধে। ঠিক আছে, এবং যে কোনো তথ্য আমরা এখান থেকে দিয়ে থাকি। এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক বা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে দিও যদি ভালো লেগে থাকে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে সেটা, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আরও ভিডিও আসবে। ঠিক আছে, আমি ডেসক্রিপশানে ফেসবুকের এবং ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো। যারা যেখান থেকে যেটা দেখবে তার অল্টারনেটিভটা তোমরা চাইলে ফলো করতে পারো যদি ভালো লেগে থাকে। এরকম প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও আসতে থাকবে, আর কী কী টপিকে ভিডিও আসবে তার একটা ছোট্ট সিলেবাস আমি আপলোড করে দেবো। ধন্যবাদ তোমাদের সকলকে, আবার বলছি যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে এই দেওয়া নাম্বারটা, নিচেদের যে নাম্বারটা রয়েছে 9051162468, এই নাম্বারেতে তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ তোমাদের সকলকে, জয় হিন্দ।